ডিয়ার স্টুডেন্টস, সবাইকে সালাম ও শুভেচ্ছা। দেখো, এখানে লেখা আছে সর্বোচ্চ ফল পেতে হলে প্রশ্ন পাওয়ার পর নিজে আগে চেষ্টা করবে, তারপর সমাধান দেখবে। সব কথার মূল কথা কিন্তু এটাই, যে এই কাজটা করবে না সে আসলে কাঙ্ক্ষিত ফল পাবে না। কারণ এই শীটগুলি একই সাথে তোমাদের পরীক্ষা, সময়ের উত্তর, সময়ে দেওয়ার প্র্যাকটিস এবং লেসন, সব কিছু একসাথে। আশা করি বিষয়টার গুরুত্ব বুঝতে পারছো। ঠিক আছে, প্রশ্ন পর্বে যাই। উত্তর হচ্ছে 10⁻³ এখানে দুটো কথা আছে। এক নাম্বার, সময় যেখানে কেবলমাত্র 1 মিনিট, সেখানে এইসব ক্যালকুলেশন কলমে না করে চেষ্টা করতে হবে মুখে মুখে করে ফেলতে, এতে তোমাদের মূল্যবান সময় বাঁচবে। 2 নাম্বার, এই যে গিগা, মেগা, টেরা, পেটা, পিকো, এইসব ফ্যাক্টরগুলি এত গুরুত্বপূর্ণ যে এগুলির থেকে প্রায় সময়ই কিন্তু এমসিকিউ আসে। প্লাস এগুলির সারাটা জীবন তোমাদের কাজে লাগবে। কাজে এইসব একেবারে সিম্বল সহ ঠোঁটস্থ করে ফেলতে হবে। আমি কিভাবে এগুলি মনে রাখি সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। যে কোনো একটা সংকেতের মাধ্যমে কোনো বিষয় মুখস্থ করার অনেক সুবিধা। নাম্বার 1, অনেক বড় বিষয়ও খুব সহজে মুখস্থ হয়ে যায়। নাম্বার 2, একবার মুখস্থ হয়ে গেলে সারা জীবন তা মনে থাকে, এমনকি ইচ্ছা করলেও আর ভোলা যায় না। সাঁতার কাটা, সাইকেল চালানো যেমন একবার শিখে ফেললে আর ভোলা যায় না, এই বিষয়টাও ঠিক তেমনই। কাউকে কখনো বলতে শুনবে না যে আমি সাঁতার জানতাম, এখন ভুলে গেছি। যাই হোক, মূল প্রসঙ্গে ফিরে আসি। 1-এর উপরে আছে 11টা ফ্যাক্টর। এই 11টা ফ্যাক্টর আমি একটা সংকেতের মাধ্যমে মনে রাখি, সেটা হচ্ছে ঢাকা মাই মেগিতে পেজি। কিভাবে হলো? এই যে DHK ঢাকা, মাই ম্যাগি, আমরা ম্যাগি নুডলস খাই না, ম্যাগি তে পেজি, ZY। কি করে হলো? এটা হলো ডেকা, 10⁻⁴, হেক্টো, 10 স্কোয়ার, কিলো, 10 কিউব, মাইরিয়া, 10⁴, মেগা, 10⁶, গিগা, 10⁹, টেরা, 10⁻12, পেটা, 10⁻15, এক্সা, 10⁻18, জেটা, 10⁻21, ইয়োটা, 10⁻24। 1-এর নিচে আছে 10টা ফ্যাক্টর। এগুলির জন্য আমার সংকেত হচ্ছে ডিসি মিমি, ডিসি মিমি, লাপি, ফেজি, FAZY। এটা পেজি, উপরে 4টা পেজি, নিচের 4টা পেজি মিল আছে। এটা কি করে হলো? ডিতে ডেসি মানে 10⁻⁻1, সেন্টিতে 10⁻⁻2, মিলি 10⁻⁻3, মাইক্রো 10⁻⁻6, ন্যানো 10⁻⁻9, পিকো 10⁻⁻12, ফেমটো 10⁻⁻15, এটো 10⁻⁻18, জেটপো 10⁻⁻21, ইয়োক্টো 10⁻⁻24। এগুলির যে সিম্বল সেগুলিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
এই মাইরিয়া থেকে উপরের গুলি লেখে বড় হাতের অক্ষর দিয়ে, যেমন মেগা, মেগার সিম্বল হচ্ছে এম, গিগা বড় হাতের জি। আর মাইরিয়ার নিচ থেকে যা আছে সব ছোট হাতের অক্ষর দিয়ে লেখে, যেমন কিলো, কিলোর সিম্বল হচ্ছে কে, ছোট হাতের কে। তারপরে সেন্টি, ছোট হাতের সি, মিলি ছোট হাতের এম। তারপরে মাইক্রো, এখন বড় হাতের এম চলে গেল মেগার জন্য, ছোট হাতের এম চলে গেল মিলির জন্য, তো মাইক্রো কি দিয়ে লিখবে? মাইক্রো লিখবে মাইক্রো। মিউ, এই যে মাইক্রো মিউ দিয়ে লিখবে, এগুলি তোমার জানতে হবে সব। এগুলি টেক্সট বই দেখে ভালোভাবে তোমরা ঠোঁটস্থ করে নিও। যেমন মিলিমিটার, মিলিমিটার কিভাবে লেখে? এম এম। এখন বলতে পারো স্যার এইটাও তো মিলি, এম এম আবার মিলি দিয়ে মিলি বোঝাচ্ছে, আবার এম দিয়ে মিটার। না, ঠিকই আছে, প্রেক্ষাপট ভিন্ন, প্রেক্ষাপট ভিন্ন। এখানে তুমি এই যে একটা প্রেক্ষাপট, এখানে তুমি আরেকটা ছোট হাতের এম পাবা না। হ্যাঁ, সুতরাং তাহলে কনফিউশন হতো। এটা তো প্রেক্ষাপটটা ভিন্ন, এই জন্য মিলিমিটার লেখে এম এম, সেন্টিমিটার সিএম। এখন যদি শুধু এরকম একটা আসলো, শুধু এরকম দিয়ে দিল, তুমি যদি কোনটা কি না জানো তাহলে তো সংখ্যাগুলি বসাতে পারবে না এবং অঙ্কটা করতে পারবে না। এটা হলো মাইক্রো ফেরাড, এটা পিকো ফেরাড, তোমার তো সিম্বলগুলি জানতে হবে। সুতরাং এটা কি হতো? 10⁻⁻6 ফেরাড বাই পিকো ফেরাড, 10⁻⁻12। ওই যে পিকো, পিকো মানে 10⁻⁻12 ফেরাড। ফেরাডে ফেরাডে চলে যেত, আর থাকতো কি 10⁻⁻6 অফ -12, অর্থাৎ 10⁻⁻6 প্লাস 12 সমান হতো তোমার 10⁻6। এরকম অনেক কিছুই আসতে পারতো। ঠিক আছে না? ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাই। উত্তর হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। এগুলি আসলে এমন ধরনের প্রশ্ন এবং উত্তর যেগুলি বোঝার বা ক্যালকুলেশন করার কিছু নেই, এগুলি জানা থাকতে হবে। এবং এগুলি জানার একমাত্র পথ হচ্ছে তোমাদের টেক্সট বই আগা থেকে গোড়া পর্যন্ত একাধিকবার পড়া থাকতে হবে, তাহলে এইসব প্রশ্নের উত্তর দিতে পারবে। উত্তর হচ্ছে আর্কিমিডিস। এটাও একই ধরনের প্রশ্ন এবং উত্তর, এগুলি জানার কোনো বিকল্প নাই। উত্তর হচ্ছে ব্যাকলেস ইরর। যেসব যন্ত্রাংশ থ্রেড বা প্যাচের উপর নির্ভরশীল সেই সব যন্ত্রাংশে এই ত্রুটি দেখা যায়। মনে করো একটা বোল্টের উপরে একটা নাট চলে, তো বোল্টের থ্রেড এবং নাটের থ্রেড এই দুটো তো আর 100% টাচ করে থাকে না, থাকা সম্ভব না, কারণ ম্যানুফ্যাকচারিং ইরর রয়েছে। এখন এই দুটোর মাঝে যে সামান্য একটু গ্যাপ, সেই গ্যাপ ফিল আপ হওয়া পর্যন্ত নাটটা কিন্তু সামান্য একটু ফ্রি ঘুরবে, এটাই হচ্ছে ব্যাকলেস ইরর। উত্তর হচ্ছে 2.54 ইন্টু 10⁻⁴ মাইক্রন। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, ইউনিট কনভার্সন। 1 ইঞ্চি সমান যেহেতু, এটা কিভাবে হলো সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখবে। 1 ইঞ্চি সমান কত মাইক্রন সেটা আমাদেরকে বের করতে হবে, তাই তো? তো ইঞ্চি, ফুট, পাউন্ড এগুলি হচ্ছে এফপিএস সিস্টেমের অন্তর্গত। আর
মাইক্রন, মিটার, এগুলি হচ্ছে এমকে সিস্টেমের অন্তর্গত। এই দুইটা সিস্টেমের মধ্যে অন্তত একটা দুইটা ব্রিজ কিন্তু তোমার জানা থাকতে হবে। তোমার কি জানা আছে? 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, এটা জানা আছে। এটাই সাধারণত সবার মুখস্থ থাকে। ধরলাম তোমার এটা জানা আছে 1 ইঞ্চ সমান 2.54 সেন্টিমিটার। তো সেন্টিমিটারকে আমি চাই না, চাই না, তাহলে নিচে লেখো 100 সেন্টিমিটার বাই মিটার। মিটারকে আমি চাই না, মিটার চাই না, তাহলে নিচে লেখো মাইক্রোমিটার বাই মাইক্রন। এখন 1 মাইক্রোমিটারে যে 1 মাইক্রন সেটা কিন্তু তোমার জানতে হবে, এইসব জানার কোনো বিকল্প নেই। আচ্ছা, এখন কাটাকাটি করে দেখো কি আছে। এই যে মিটার মিটার চলে গেল, সেন্টিমিটার সেন্টিমিটার চলে গেল, শুধু কতগুলি সংখ্যা আছে আর মাইক্রন, আর নিচে মিউ আছে। মিউ সমান কত? আমি কি মিউ চাই নিচে? না, চাই না, সুতরাং মিউ উপরে, নিচে মিউ এর মান 10⁻⁻6। এখন দেখো কাটাকাটি করে শুধু সংখ্যার মাইক্রো ছাড়া কিছু নাই। তাহলে কি আছে? উপরের সংখ্যা যদি বসাই 2.54, উপরে আর কোন সংখ্যা আছে? উপরে কোনো সংখ্যা নাই। নিচে 100 ইন্টু 10⁻⁻6 মাইক্রন, মানে 2.54 ইন্টু 10 স্কোয়ার ইন্টু 10⁻⁻6 মাইক্রন। 2.54 নিচে 10⁻⁻4, উপরে উঠলে 10⁻⁴ হয়ে গেল, এত মাইক্রন। একটু খেয়াল করে দেখো, এগুলি সব যে ফ্যাক্টর, যত ইচ্ছা তত ফ্যাক্টর তুমি এভাবে অ্যাড করতে পারবে, কারণ প্রত্যেকটা ফ্যাক্টরের ভ্যালু কিন্তু 1। যেমন 100 সেন্টিমিটার সমান 1 মিটার, উভয় পক্ষকে তুমি 100 সেন্টিমিটার দিয়ে ভাগ দিলে কি হচ্ছে? 1/1 সমান মিটার বাই 100 সেন্টিমিটার। আবার উভয় পক্ষকে যদি মিটার দিয়ে ভাগ দাও তাহলে কি দাঁড়াচ্ছে? 100 সেন্টিমিটার বাই মিটার সমান 1। এগুলির ভ্যালু কিন্তু সব 1, সুতরাং কোনো অসুবিধা নাই। তারপর বলতে পারো, স্যার আমার তো এই 1 ইঞ্চ সমান 2.54 সেন্টিমিটার জানা নাই, আমি তো জানি 39.37 ইঞ্চিতে 1 মিটার হয়। ওকে, কোনো সমস্যা নাই। তা তুমি লেখো 1 ইঞ্চি সমান 1 ইঞ্চি। এটা লিখতে তো তোমার সমস্যা নাই, এটা তো সত্য। সত্যের উপর দাঁড়িয়ে যা কিছু হবে সবই সত্য, চিরদিন এটা মনে রাখবে। তাহলে তোমার এখন কনভার্সন করে যাও। তোমার কি জানা আছে? 39.37 ইঞ্চিতে 1 মিটার। নিচে লেখো 39.37 ইঞ্চি, উপরে মিটার। বাস, মিটার চলে গেল, ইঞ্চি ইঞ্চি চলে গেল। হ্যাঁ, তারপরে তুমি ইন্টু ওই যে আগের মতো মাইক্রোমিটার বাই মাইক্রন। তো মাইক্রনে চলেই আসলো, তো আগের মতো করে ফেলবে। ও না, করে দেখাচ্ছি আমি। ওই 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 তাহলে এটা আবার রইল মিউ বাই 10⁻⁻6, আগের মতোই রাখলাম। ঠিক আছে, এখন সব সব চলে গেলে উপরে শুধু মাইক্রো থাকবে। তাহলে সংখ্যা কি আছে? উপরে কোন সংখ্যা নাই, নিচে কি 39.37 ইন্টু 10⁻⁻6। আচ্ছা, তাহলে সমান তুমি 10⁻6 উপরে চলে যাবে, 10⁻6 আবার ভেঙে 10 স্কোয়ার 100 ইন্টু 10⁻⁴ লেখো, এত মাইক্রন। মাইক্রন, আর নিচে দেখো 39.37। এখন তুমি 100কে 39.37 দিয়ে ভাগ করে দেখো, 2.54 হবে। এটা 2.54 ইন্টু 10⁻⁴ মাইক্রন। এটা ইউনিট কনভার্সন এমন একটা জিনিস যে সারাটা জীবন তোমার কাজে লাগবে। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, এইভাবে ইউনিট কনভার্সন করার সুবিধা কি? অনেক সময় হয় না 30 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে আনতে হয় অঙ্ক করার স্বার্থে।
হ্যাঁ, এইসব ক্ষেত্রে সময়ের চাপে পড়লে কোনটা দিয়ে গুণ করব, কোনটা দিয়ে ভাগ করব, সময় নষ্ট। হ্যাঁ, অনেক সময় ভুল হয়। কিন্তু এইভাবে করে গেলে তোমার ভুলের কোনো সম্ভাবনা নাই। তুমি দেখাও এখানে কোথায় ভুল করবে, তুমি তো কেটেই দিচ্ছ সবকিছু। এইটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, কোনো ভুলের সম্ভাবনা নেই। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাই। উত্তর হচ্ছে প্যারাল্যাক্স এরর। একটা সহজ এক্সাম্পল হচ্ছে দেওয়াল ঘড়ি। দেওয়াল ঘড়িতে কি থাকে? থাকে একটা ডায়াল এবং সেই ডায়ালের উপরে চলে কিছু কাঁটা। তো সেই ডায়াল এবং কাঁটার মাঝখানে কিন্তু থাকে সামান্য একটু গ্যাপ। এই গ্যাপ তো থাকতেই হবে, নয়তো কাঁটা চলবে কিভাবে? এখন ঘড়িতে ঠিক কয়টা বাজে এটা যদি তুমি দেখতে চাও, তাহলে তোমাকে সোজা ঘড়ির লম্ব বরাবর মিনিটের কাঁটার দিকে তাকাতে হবে। এই অবস্থায় যা দেখবে সেটাই হচ্ছে কারেক্ট টাইম। কিন্তু তুমি যদি সাইড থেকে মিনিটের কাঁটাকে দেখো, তাহলে দেখবে যে এটা যেন একটু ভিন্ন পজিশনে দেখাচ্ছে, সামান্য একটু ভিন্ন পজিশনে দেখাচ্ছে। এটাই হচ্ছে প্যারাল্যাক্স এরর। উত্তর হচ্ছে মোল। পদার্থের পরিমাণ বা সাবস্টেন্স বলতে আমরা বুঝি সেখানে পদার্থের কি পরিমাণ অণু রয়েছে। যদি সেখানে পদার্থের 1 মোল থেকে থাকে, তাহলে বুঝতে হবে সেখানে অ্যাভোগাড্রো নাম্বারের সমান সংখ্যক অণু রয়েছে, তা সে যে পদার্থই হোক না কেন। অর্থাৎ হাইড্রোজেনের 2 গ্রাম, সেইটাও হাইড্রোজেনের 1 মোল। আবার পানির 18 গ্রাম, সেটাও পানির 1 মোল। এই দুটোতেই কিন্তু অ্যাভোগাড্রো নাম্বারের সমান সংখ্যক অণু রয়েছে। সুতরাং মৌলই হচ্ছে পদার্থের কি পরিমাণ পদার্থ আছে সেখানে, সেটার পরিমাপক। উত্তর হচ্ছে ডিস্টেন্স। 1 লাইট ইয়ার ইজ এ ডিস্টেন্স ট্রাভেল বাই লাইট ইন 1 ইয়ার। অর্থাৎ প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে। এটা একটা বিশাল বেগ, তাই না? এই বেগে আলো 1 বৎসরে যতটুকু দূরত্ব অতিক্রম করবে, সেটাই হচ্ছে 1 লাইট ইয়ার। উত্তর হচ্ছে ডেনসিটি ইন্টু ভলিউম ইন্টু ভেলোসিটি। কেন এটা অন্য তিনটা থেকে ভিন্ন কেন? এখানে ডাইমেনশন বসাও, তাহলেই বুঝতে পারবে। যেমন ডেনসিটি ইন্টু ভলিউম, ডেনসিটি মানে m/l³ ইন্টু ভলিউম মানে l³, এই দুটা থেকে রইল m, আর ভেলোসিটি তো আছে, তাহলে তিনটা মিলে আমরা পেলাম ভরবেগ। কিন্তু অন্য তিনটাতে তোমরা ডাইমেনশন বসিয়ে দেখো, এগুলি ফোর্সের ডাইমেনশন। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। উত্তর হচ্ছে 10⁻⁻৯ মিটার। দেখো, বলতে না বলতে এসে হাজির। 1 ন্যানোমিটার সমান 10⁻⁻৯ মিটার। যাই হোক, আজকে এ পর্যন্তই। ভালো থেকো।